আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সাথে পড়ছি রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন চ্যাপ্টারটি। তো আমরা হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী পর্যন্ত শেষ করেছি। এবং তোমাদের পারমাণবিক বর্ণালী রিলেটেড যে গাণিতিক সমস্যা ছিল সেগুলো মোটামুটি অনেকগুলো দেখানো হয়েছে এবং তোমাদের এখন কিছু সেই প্রশ্নের আলোকে কিছু সমস্যার সমাধান দেখাচ্ছি। আজকে যে প্রবলেমগুলো দেখাবো সে সম্পর্কে আমি একটু লিখে নিচ্ছি। a equals n minus 1 d5 ns1, এখানে n equals 4। উদ্দীপকে এরকম একটা কথা লেখা আছে। তো সেখানে এখানে একটা কোশ্চেন আছে যে 3d ও 4p অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যে তিনটা নীতি আছে সেই তিনটা নীতি আমরা পড়েছি: পলির বর্জন নীতি, আউফবাউ নীতি এবং কুন্ডের নীতি। তো পলির বর্জন নীতিতে হচ্ছে চারটা কোয়ান্টাম সংখ্যার যে কোনো একটা অবশ্যই আলাদা হবে। চারটা কোয়ান্টাম সংখ্যা চারটাই কখনো একই রকম হবে না। আউফবাউ নীতি হচ্ছে ইলেকট্রনগুলোর শক্তি উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে বিভিন্ন অরবিটালে। প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। কুন্ডের নীতিতে হচ্ছে ইলেকট্রনগুলো অরবিটালগুলোতে এমন ভাবে প্রবেশ করবে যাতে সর্বাধিক সংখ্যায় তুমি অযুগ্ম ইলেকট্রন পাবে, মানে বেজোড় ইলেকট্রন যেভাবে প্রবেশ করে সবচেয়ে বেশি হবে সেইভাবে বিজোড় ইলেকট্রন প্রবেশ করবে। তার মানে প্রথমে সবগুলো অরবিটালে প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে, তারপরে প্রাপ্যতা অনুসারে বিপরীত স্পিনে পরবর্তীতে আবার একটা করে ইলেকট্রন প্রবেশ করবে। তো যদি পরের বর্জন নীতি কখনো ব্যাখ্যা করতে বলা হয়, দুইটা ইলেকট্রন, সেক্ষেত্রে দুইটা ইলেকট্রনের কথা উল্লেখ করা থাকবে এবং তাদের ক্ষেত্রে পরের বর্জন নীতি মেনে চলে কিনা সেটা ব্যাখ্যা করতে বলবে। তো সেক্ষেত্রে দুইটা ইলেকট্রন E1 এবং E2 দিয়েছে। আমি দুইটা ইলেকট্রনেরই প্রধান কোয়ান্টাম সংখ্যা, সরকারি কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা তুমি বের করবে। দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে বের করতে হবে। বের করে তারপরে তুমি দেখবে যে অবশ্যই একটাই পার্থক্য আছে অথবা একাধিক পার্থক্য থাকতে পারে। তো সেই আলোকে তুমি বলবে যে হ্যাঁ এখানে যেগুলো একটা কোয়ান্টাম সংখ্যার পার্থক্য মিনিমাম আছে। তো যে পার্থক্য থাকবে সেটা দিয়ে আমি পরের বর্জন নীতিতে লিখে আমি ব্যাখ্যা করবো যে এখানে চারটা কোয়ান্টাম সংখ্যা একই রকম নাই, এক ভিন্নতা আছে, কাজেই সেটা পরের বর্জন নীতি মেনে চলে। মানে পরের বর্জন নীতির ব্যাখ্যা আসে এভাবে অ্যান্সার গুলো হবে। কুন্ডের নীতির আলোকে যদি কোনো ব্যাখ্যা আসে যে কুন্ডের নীতি মেনে চলে কিনা, তাহলে তুমি অরবিটাল গুলোকে বক্স আকারে দেখাবে। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে এভাবে ইলেকট্রনের আরো আছে পিছনে, সেগুলো এভাবে বক্স করে দেখাবে। যে আমার ইলেকট্রন গুলো এভাবে প্রবেশ করে, যে প্রথমে দুইটা তারপরে একটা এভাবে প্রবেশ করে। তাহলে এখানে আমি দুইটা ইলেকট্রন পাচ্ছি একটা, কিন্তু প্রত্যেকটা অরবিটালে যদি একই স্পিনে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করে তাহলে আমি বিজোড় ইলেকট্রন পাচ্ছি তিনটা। কাজে আমার ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে, মানে প্রত্যেকটা অরবিটালে আগে একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করবে। তো কুন্ডের নীতি যদি ব্যাখ্যা আসে তাহলে আমি
এভাবে বক্স করে ইলেকট্রন বিন্যাস দিয়ে তারপর অতম ইলেকট্রনের সংখ্যা বলে সেভাবে ব্যাখ্যা করব। তো আমার এই কোশ্চেনটাতে বলা হয়েছে 3d এবং 4p অরবিটালের মধ্যে কোনটি ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমি বুঝতে পারছি এটা হচ্ছে আউটবাউ নীতির ব্যাখ্যা, যে কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে। আউটবাউ নীতি থেকে আমরা জানি যেখানে শক্তি কম যে অরবিটালে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তো ক্রমান্বয়ে এরপরে বেশি শক্তির অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশ করবে। তো কোনটা শক্তি কম কোনটা বেশি সেটা আমরা নির্ণয় করতে পারবো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের যোগফল থেকে। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের যোগফল নির্ণয় করে আমরা দেখব কোনটা বেশি কোনটা কম, সেই অনুযায়ী আমি आंसर দেব। অথবা আমি যদি এটাও দেখি যে দুইটার মানই সমান হয়ে গেছে, তাহলে যে ক্ষেত্রে n এর মান কম হবে সেক্ষেত্রে সেটা হবে নিম্ন শক্তি, এবং যে ক্ষেত্রে n এর মান বেশি হবে সেটা হচ্ছে উচ্চ শক্তি। তাহলে সেক্ষেত্রে যেখানে n এর মান কম থাকবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো আমি এখন দেখি এই যে 3d আর 4p এর মধ্যে n + l এর মান বের করি। 3d তে n = 3 এবং l = 2, এর মান হচ্ছে 2, কারণ d অরবিটালের জন্য আমি জানি এর মান 2। তাহলে এখানে যদি n + l করি আমি পাই 3 + 2 = 5। 3d এর জন্য আমি n + l এর মান পাচ্ছি 5। 4p এর ক্ষেত্রে n + l এর মান বের করি। এখানে n এর মান হচ্ছে 4 এবং l এর মান হচ্ছে 1। তাহলে আমি যদি n + l করি তাহলে আমি পাচ্ছি 4 + 1, এটা 5। তাহলে আমি দুটো অরবিটালের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে n + l মান 5 আছে, তাহলে দুইটাই সমান। তাহলে কোনটায় আগে ইলেকট্রন প্রবেশ করবে, কোন অরবিটালে? তো আমি বলেছি যদি n + l এর মান দুটোতেই যদি সমান থাকে তাহলে যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে 3d আর 4p এর মধ্যে 3d তে n এর মান কম, এখানে 3, তো সেক্ষেত্রে 3d এবং 4p এর মধ্যে 3d তেই ইলেকট্রন আগে প্রবেশ করবে। এটাই হচ্ছে আউটবাউ নীতির আলোকে ব্যাখ্যা। সেখানে যে উদ্দীপকে দেওয়া আছে এর আলোকে বলা হয়েছে এ মৌলের সর্বশেষ ইলেকট্রনটির চারটি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করা। এখানে n = 4, মানে সর্বশেষ শক্তিস্তর হচ্ছে 4। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা কি হয় সেটা আমরা আগে বের করে নেই, তারপরে সেখান থেকে আমরা চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করব। তো সর্বশেষ শক্তিস্তর হচ্ছে 4, তাহলে এটা হবে 4s আর তার আগে হবে 3d। সর্বশেষ শক্তিস্তরে আসবে 4s এবং তার আগে হবে, তাহলে এটা হবে n-1d, মানে হচ্ছে সেটা হচ্ছে 3d। তাহলে আমি এর ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমি সর্বশেষ শক্তিস্তর পর্যন্ত দেখি 1s 2s 2p 3s 3p 4s 3d।
আমি যদি ইলেকট্রন বিন্যাস করি আমার এভাবে ইলেকট্রন প্রবেশ করবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3p4 এভাবে ইলেকট্রন গুলো প্রবেশ করবে। তারপর যখন আমি সাজিয়ে দিব সাজিয়ে রাখার সময় আমি তৃতীয় শক্তি স্তরের সবগুলো অরবিটালই একসাথে লিখলাম, তারপরে চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন লিখলাম। তো আমি এখানে দেখতে পাচ্ছি 3d তে 4টা ইলেকট্রন আছে এবং 4s এ 2টা ইলেকট্রন আছে। তো আমি জানি 3d তে বা d তে 5টা অরবিটাল থাকে, 5টা। dxy dy dz dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। তো এখানে d অরবিটাল গুলো সব সময় চাইলে অর্ধপূর্ণ অবস্থায় থাকবে, একটা ইলেকট্রন নিয়ে অর্ধপূর্ণ অবস্থায় থাকতে চাইবে 5টা ইলেকট্রন নিয়ে, অথবা 10টা ইলেকট্রন নিয়ে সে পূর্ণ অবস্থায় থাকতে চাইবে। তো কখনোই এই অবস্থায় সে থাকতে চাইবে না, কারণ এই অবস্থায় সে খুবই আনস্টেবল। সে যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে তখন সেই অবস্থার ইলেকট্রন বিন্যাসটা খুবই স্টেবল হয়। তো এই ক্ষেত্রে এই 4s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে আসবে, তাহলে 4s এর ইলেকট্রন হয়ে যাচ্ছে একটা। তো এটাই হচ্ছে আমার যে উদ্দীপকের যে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া ছিল। তো আমি দেখতে পাচ্ছি সর্বশেষ ইলেকট্রন কোনটা, তাহলে সর্বশেষ ইলেকট্রন আমার প্রবেশ করেছে 3d তে। 3d এর কোথায় প্রবেশ করেছে? তো এখানে প্রত্যেকেরই তো একটা একটা করে ইলেকট্রন ছিল, সেখানে 3d z স্কয়ার ফাঁকা ছিল, তাহলে সর্বশেষ ইলেকট্রনটা 4s থেকে এসে 3d z স্কয়ারে প্রবেশ করেছে। তাহলে আমি সর্বশেষ ইলেকট্রনটা কোথায় পাচ্ছি? 3d z স্কয়ার। তো এখান থেকে আমার 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে হবে। সর্বশেষ ইলেকট্রনটা আমি সিলেক্ট করতে পেরেছি, এখন আমি সেই ইলেকট্রনটার জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করব। 4টা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা s। তার প্রধান কোয়ান্টাম সংখ্যা n কি হবে? তার শক্তি স্তর যেটা, সেটাই হবে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখানে আছে তৃতীয় শক্তি স্তর, কাজে n এর মান হবে, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে 3। সহকারী কোয়ান্টাম সংখ্যা l কত হবে? আমি এখানে দেখতে পাচ্ছি উপস্তরটা হচ্ছে d উপস্তর। তো d উপস্তরের জন্য l এর মান আমরা জানি 2। m ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আমরা দেখি যে 5টা d অরবিটালের মধ্যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কত হয়? -2 -1 0 +1 এবং +2। 5টা d অরবিটালের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এগুলো। তো আমার সর্বশেষ ইলেকট্রনটা পড়েছে z স্কয়ার d z স্কয়ারে, তাতে আমি d z স্কয়ারে দেখতে পাচ্ছি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হয় +2। আমার এখানে একটা ইলেকট্রনের জন্যই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সেটাই আমরা লিখতে হবে। তাহলে 3d z স্কয়ারে আমার শেষ ইলেকট্রনটা গিয়েছে, তাহলে সেখানে আমি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দেখতে পাচ্ছি +2, তাহলে আমি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m সমান লিখব +2। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা ইলেকট্রনই আছে। তো একটা ইলেকট্রনই যদি থাকে তখন সে একমুখী স্পিনে প্রবেশ করে, +1/2 স্পিনে সে প্রবেশ করে। এবং যদি এখানে আর যদি আমার ইলেকট্রনটা যদি আমি এটা পেতাম, সেকেন্ড ইলেকট্রন পেতাম, অরবিটালের সেকেন্ড ইলেকট্রন, তাহলে আমার স্পিন হতো -1। কিন্তু এখানে যেহেতু আমার একটা ইলেকট্রন আছে, তো সেই ইলেকট্রনটা
প্লাস হাফ স্পিনে প্রবেশ করবে, তাহলে আমি স্পিন কোয়ান্টাম সংখ্যা পাচ্ছি প্লাস হাফ। তো তাহলে আমার সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা বের করা হয়ে গেল। তো এটাই হচ্ছে অ্যানসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সামনের ক্লাসে আরো কিছু কোশ্চেন আলোচনা করব। তো তোমরাও বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবে এবং তোমাদের বইয়ের একদম শেষে বিভিন্ন বোর্ডের কোশ্চেন দেওয়া আছে এবং বইয়ের অনুশীলনীতেও বেশ কিছু সৃজনশীল দেওয়া আছে, তোমরা যে টপিক পড়ে সেখান থেকে সেই সৃজনশীলগুলো দেখে নেবে এবং আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো তোমার মনে রেখে। তো আশা করি ভালো থাকবে। আসসালামু আলাইকুম।